কোনো একটা ধরো তোমার কাছে একটা কি বলবো একটা স্কেল আছে ধরো, আমার লেখাগুলো একটু বাঁকা হচ্ছে, কিছু মনে করো না। বললাম আচ্ছা ভাই, একটা কাঠের একটা দণ্ড আছে, আমি বললাম এই কাঠের দণ্ডটাকে সমান 3 ভাগে ভাগ করো। সমান 3 ভাগে যদি ভাগ করি তাহলে মোটামুটি এই রকম হয়। এই যে এটা একটা সম্পূর্ণ একটা কাঠের দণ্ড ছিল, সেটাকে আমরা সমান 3টা ভাগে ভাগ করেছি। সমান 3টা ভাগে ভাগ করলে এই যে এইরকম 3টা ভাগ পাওয়া যায়। এখন তাহলে আমি এই যে এই ভাগটা আছে, এই ভাগটাকে আমি কিভাবে প্রকাশ করব? এইটা তো আমি একটা বলতে পারছি না, কারণ এই একটা তো এই গোটাটা, এই যে এই গোটা জিনিসটার একটা ছোট্ট একটা অংশ, এই অংশটাকে প্রকাশ করার জন্যই আমরা হচ্ছে ভগ্নাংশ ব্যবহার করি। এটা একটা বিশেষ ধরনের সংখ্যা, তো এটা আসলে একটা ভাগ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো এখন এই জিনিসটাকে আমি লিখবো কিভাবে, যে এই একটা কাঠের দণ্ড ছিল, সেটাকে আমরা 3 ভাগে সমান 3 ভাগে ভাগ করেছি, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। সমান স্যার 3 ভাগে ভাগ কয়জনের করলে, উপর? সরি বুঝলাম না, আরেকবার। কয়জনের উপর? যে 3টা ভাগ কয়জনের উপর? করছেন সেটা কি একজনকে দিছেন নাকি 3জনকে দিছেন? দিইনি কাউকে আসলে। আচ্ছা তুমি ধরে নিতে পারো 3জনকে দিয়েছি। ধরো ধরো আমি একটা কাঠের দণ্ড আছে আমার কাছে, যেটাকে আমি সমান 3 ভাগে ভাগ করেছি। এখন ধরো তোমাকে 1 ভাগ দিলাম, তাহলে তোমাকে এখন বললাম যে তোমাকে যে আমি 1 ভাগটা দিয়েছি, সেই 1 ভাগটা তুমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। তুমি এটাকে কি লিখবা তাহলে? 3 ভাগের এই এক। যে তুমি, হ্যাঁ, 1/3। এই যে তুমি এইভাবে লিখবা না, যে এটা এটা লিখবা কিনা বলো তুমি? জি স্যার। কে কথা বল? ইন্দ্রনীল বলছিল বোধহয়। হ্যাঁ, তাহলে এটা 1/3 লেখা হয়। তাহলে এই যে এই 1/3টা অর্থ হচ্ছে যে তোমাকে একটা কোনো জিনিস আছে, সেটাকে তুমি সমান 3টা ভাগে ভাগ করেছো, করে তার 1 ভাগ তোমার কাছে আছে, সেটাই হচ্ছে ওই যে 1/3। হ্যাঁ। এখন কোন একটা ধরো ভগ্নাংশ, কেউ কিছু বলছিলাম মনে থাকে, আরেকজন বলো। আচ্ছা যাই হোক, ধরো তোমাকে আমি আর একটা কিছু লিখলাম, ধরো 2/5। এখন এই যে এটা একটা ভগ্নাংশ, এটা তোমরা জানো যেহেতু অ্যান্সার করলাম, বুঝতে পারলাম। এই যে উপরে যে অংশটা যে 2 রয়েছে, এইটাকে বলা হয় আসলে হচ্ছে লব। এটার একটা বিশেষ নাম আছে, যে কোনো একটা ভগ্নাংশ এরকম আকারে থাকলে উপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে লব বলা হয়, আর নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে হর। তাহলে উপরেরটাকে লব, নিচেরটাকে হর। আবার ধরো তোমাকে আচ্ছা আমরা বইয়ে যাই, এবার একটু বইয়ে দেখি কি আছে। আচ্ছা এগুলো দরকার নাই, তোমরা এটা রিডিং দিলেই বুঝতে পারবে। আমি এটা দেখেছি, এখানে ভগ্নাংশ সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে যে পিঠার উদাহরণটা দিয়ে বলা হয়েছে সেটা আমি একবার বলে দিই, সুবিধা হবে তাহলে তোমাদের। বইয়ে যে প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে একজন ছেলে, তার হচ্ছে পিঠা দিয়েছে তার মা। সেই পিঠাটা তারা হচ্ছে, ধরো এটা একটা পিঠা, তার বোন আর সে ভাগ করে খেয়েছে। এখন তারা এই পিঠাটাকে সমান ভাগে ভাগ করলো, তার মানে হচ্ছে এই সমান ভাগে ধরো ভাগ করে তারা প্রত্যেকে কত ভাগ পেলো? ইন্দ্রনীল বলো কত ভাগ পেলো? 2 ভাগের 1 প্রত্যেকে। 2/1 ভাগ পেলো। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? 1 ডিভাইড ভাগ বাই 2। 2। হ্যাঁ, তার মানে নিচে হচ্ছে যে আমি নিচে যে জিনিসটা সংখ্যাটা লিখি, সেটা দ্বারা বোঝাচ্ছে যে আমি কোন একটা জিনিসকে টোটাল কতটা ভাগে ভাগ করছি, বা মোট কতটা ভাগে ভাগ করছি। এই পিঠাটাকে আমি মোট 2টা ভাগে ভাগ করছি, 2টা সমান ভাগে ভাগ করছি। আর উপরে যে জিনিসটা থাকবে সেটা বোঝায় যে কত ভাগ তুমি পেলে, যত ভাগ করা হলো তার মধ্যে থেকে তুমি কত ভাগটা পেলা। এখানে তুমি হচ্ছে ধরো ওই ছেলেটা পেয়েছে 1 ভাগ, তাই উপরে লেখা হলো 1। আবার যে বোন ছিল তার ছোট বোনকে দিয়েছে, সে ছোট বোনও পেয়েছে 1 ভাগ, তাই এটা 1/2। আর এই উপরেরটাকে আগে বললাম লব, নিচেরটা হচ্ছে হর। আচ্ছা, আর একটা জিনিস, এক সেকেন্ড। আচ্ছা, এখন ধরো ভগ্নাংশ আবার 2 প্রকারের আছে। হ্যাঁ, ভগ্নাংশ 2 প্রকার, আসলে 3 প্রকারের ভগ্নাংশ আছে তোমাদের বই অনুযায়ী, যে 3 প্রকারের ভগ্নাংশ। একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত,
প্রকৃত আর হচ্ছে আর একটা মিশ্র। তো আমরা মিশ্র ভগ্নাংশটা একটু পরে পড়বো, আমরা প্রথমে প্রকৃত ভগ্নাংশটা পড়ি। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটাই শর্ত আছে, সেটা মনে রাখবা, লব যদি হরের থেকে বড় হয়। লব হরের থেকে বড় অর্থাৎ জিনিসটা কিরকম, যে ধরো লব হলো লিখলাম 5, নিচে লিখলাম হচ্ছে আমি 10, এই যে এইটাকে লব, লব হচ্ছে হরের চেয়ে বড়, নিচে হচ্ছে হর 10, লব হচ্ছে 5। তার মানে এইটা যেহেতু লব হরের থেকে বড়, তাই এইটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশটা, আচ্ছা হ্যাঁ, না সরি সরি, আমি উল্টা বললাম, এক সেকেন্ড, হ্যাঁ উল্টা বলেছি, সরি একটু, সরি সরি, আসলে এটা একটু উল্টা বলে ফেলেছি, সরি একদম। লবটা হবে হচ্ছে হরের থেকে ছোট, লব হরের থেকে ছোট হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে লব 5 আর হর হচ্ছে 10, অর্থাৎ 5 হচ্ছে 10-এর থেকে ছোট। তাই যদি কোনো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখি যে লব হচ্ছে হরের থেকে ছোট হয়, তাহলে সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা কি? অপ্রকৃত ভগ্নাংশ ঠিক তার উল্টাটা, অর্থাৎ হর যদি ছোট হয় কার থেকে? লবের থেকে। অর্থাৎ ধরো কথার কথা লিখলাম 3 আর 2, এখানে দেখো লবটা কিন্তু হরের থেকে বড় হয়ে যাচ্ছে, 3 2-এর থেকে অবশ্যই বড়, তাই এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশটা আমি একটু পরে বুঝাচ্ছি। আচ্ছা, তার আগে জিজ্ঞেস, কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? বুঝতে পেরেছো সবাই? হ্যালো, তোমরা কথা বলো একটু। কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, আমরা যদি এবার যাই। আচ্ছা, এই দেখো এইখানে তোমরা লাইনটা খেয়াল করো, কার্সর দিকে খেয়াল করো, যে ভগ্নাংশ হচ্ছে এমন একটি সংখ্যা যা একটা পূর্ণ বস্তুকে, পূর্ণ বস্তুর অংশকে বোঝায়। অর্থাৎ কোন একটা, যে যেমন আমরা দণ্ডের উদাহরণটা দেখলাম, একটা দণ্ড ছিল, সেটার একটা ছোট্ট একটা অংশ আমরা নিয়েছি, 3/1 নিয়ে নিয়েছি, এইটাকে একটা অংশ বলা হয়। ছোট্ট যে অংশটা নিলাম সেটা 3/1, যেমন একটি ভগ্নাংশ। এই যে 3, আর এই জিনিসটাকে পড়া হয় যে, এই যে যদি লিখি কথার কথা 3/4, এই জিনিসটাকে পড়া হয় যে হচ্ছে 4/3, 4/3, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা আগে পড়বো, নিচে যেটা থাকবে অর্থাৎ নিচের যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারাই আমরা বুঝবো যে কোনো একটা বস্তুকে কতটা ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 4/3, আর তার মধ্যে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা বোঝানো যে তুমি কত ভাগ পাচ্ছ সেটা। আর এই জিনিসটা টোটালটা পড়া হয় 4/3। আচ্ছা, এই পর্যন্ত গেল, এবার আমরা বইয়ে যাই, দেখি পরে কি আছে। আচ্ছা, এই যে উদাহরণটা আছে এখানে একটা, এই যে খেলার এই যে নামটা দেওয়া আছে, যে খেলার নাম ভগ্নাংশের তুলনা, এটা কি তোমরা দেখেছো কি কেউ আগে? মানে এই চ্যাপ্টারটা খুলে দেখেছো কেউ? হ্যালো, না স্যার। হ্যাঁ এটা কি খুলে দেখেছো কি তোমরা এই চ্যাপ্টারটা? জি স্যার। না স্যার, আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, তুমি এইটুকু একটু পড়ো, খেলার ধাপসমূহটা পড়ো, দিয়ে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, এটা তোমরা আগে পড়ো, যেহেতু পড়া নাই আগে একটু দেখে নাও, একটু তাড়াতাড়ি দেখো। দেখা শেষ হলে বলো তোমাদের, হ্যাঁ, যে কে জানি বললা, তোমার দেখা যদি হয়নি, যেহেতু তোমার এটা একটু দেখো, দেখার পর শেষ হলে বলো। বড় করে দিই, তোমার সুবিধা হবে। হুম। দেখা হয়েছে কি?
হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করি আমরা তাহলে এবার। আচ্ছা হ্যাঁ স্যার করেন। আচ্ছা, এখানে হুম, আচ্ছা, ধরো তোমাকে দুইটা ভগ্নাংশ দেওয়া হলো। এখন ভগ্নাংশ তো যে অংশ বোঝায়, কোনো একটা বস্তুর কতখানি অংশ সেটা বোঝায়। তাহলে কোন ক্ষেত্রে অংশটা তুমি বেশি পেয়েছো, কোন ক্ষেত্রে কম পেয়েছো, এটা আমরা বুঝবো কিভাবে? কথার কথা, আমি দুইটা ভগ্নাংশ লিখি। 2/5 এখন আর হচ্ছে 3 15। এখন এই ক্ষেত্রে তোমার কাছে বেশি অংশ আসছে কোন একটা জিনিসের, না এই ক্ষেত্রে আসছে 2/5, এই ক্ষেত্রে তোমার কাছে বেশি অংশ আসছে, না 3/5 এই ক্ষেত্রে তোমার কাছে বেশি অংশ আসছে? এখন এটা তুমি বুঝবা কিভাবে? এখান থেকে দেখে তো কোনোভাবে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করবো, তার আগে একটা জিনিস বলো তোমরা, যে ধরো এখানে 10 আছে, নিচে 5 আছে, তাহলে আমি এটা কাটাকাটি করতে পারবো না? যেখানে 2 লিখতে পারবো না? হ্যাঁ স্যার। লিখতে পারবো তো? আচ্ছা, আবার ধরো এই যে 2/5 আছে। এখন এই জিনিসটাকে আমি ধরো উপরেও 3 দিয়ে যদি গুণ করি, আর নিচেও যদি 3 দিয়ে গুণ করি, জিনিসটার কি আগে যে 2/5 ছিল এটা কি কোনো পরিবর্তন হয়েছে বলতো? উপরের সংখ্যাটাকেও আমি 3 দিয়ে গুণ করলাম, নিচের সংখ্যাটাকেও আমি 3 দিয়ে গুণ করলাম, আদতে কি এই যে 2/5 ছিল এটা কি কোনো পরিবর্তন হয়েছে কিনা আমাকে বলো তো? ইন্দ্রনীল, বলো, এটা কি পরিবর্তন হয়েছে? হ্যালো? আচ্ছা, বুঝতে পারছো না বোধহয়। ধরো এই যে এইখানে আমরা 5 দিয়ে 10কে ভাগ করে দিই। হ্যাঁ বলো, কি বলছিলে বলো। স্যার আপনি কি জিজ্ঞেস করছেন যে? হ্যাঁ, ওইটা। আচ্ছা, এই যে ধরো আমি একটা ভগ্নাংশ লিখলাম 2/5, আমি এখন বললাম যে আমি লবকেও 3 দিয়ে গুণ করলাম, আবার হরকেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমার আসলে 3 × 2 = 6/15। হুম। এইটা 6/15 আর 2/5-এর মধ্যে কোনো পার্থক্য আছে? না, আমি 3 কেন দিয়ে নাই? দৌড়া কারণ বসে তাই এই উত্তরটা আসছে। আমি উপর নিচে দুইটাকে 3 দিয়ে গুণ করেছি, তার মানে আমরা এই যে একটু আগে দেখলাম, আমি যেহেতু কাটাকাটি করে দিতে পারি, মানে ভাগ করে দিতে পারি, কাটাকাটিটা তো 3 কেটে যায়, তার মানে হুম। এইটারও যে সমান, এইটাও একই জিনিস, অর্থাৎ আমরা এটা লিখতেই পারি সমান সমান 6/15 লিখতে পারি তো? আচ্ছা, এখন এই যে এই দুইটার মধ্যে আমি তুলনা করব যে কোনটা বড় আর কোনটা ছোট। তো এখান থেকে দেখে কি তুমি বুঝতে পারছো যে কোনটা বড় আর কোনটা ছোট? বুঝতে পারছো কি যে কোনটাতে আসলে তুমি বেশি ভাগ পাচ্ছ আর কোনটাতে তুমি কম ভাগ পাচ্ছ? হ্যালো? হুম। দাঁড়াও 1 সেকেন্ড। তোমার নাম কি? আচ্ছা, শাহরিয়ার, শুনতে পাচ্ছ কথা? জি স্যার। আচ্ছা, তুমি বলো তো, এখানে তুমি হচ্ছে বুঝতে পারছো কিনা যে হচ্ছে কোনটা হচ্ছে বড় আর কোনটা ছোট, যে কোন ক্ষেত্রে তুমি বেশি ভাগের কোন একটা জিনিস পেয়েছো আর কোন ক্ষেত্রে কম পেয়েছো? বুঝতে পারছো কি? এই যে 2/5 আর 3/15, বুঝতে পারছো? কোন দুটির মধ্যে স্যার আরেকবার বলবেন? এই যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে এই সব 2/5 আর 3/15 মধ্যে কোনটাতে তুমি বেশি ভাগ পাচ্ছ, বা কোন সংখ্যাটা বড়, আসলে সংখ্যাতে না যায়, তুমি ভাগ দিয়ে যেহেতু বোঝাচ্ছি, কোন ক্ষেত্রে তুমি বেশি অংশ পেয়েছো কোন একটা বস্তু, এটা কি তুমি বুঝতে পারছো এই সংখ্যা দুইটা দেখে খালি? 3, 3 আর 5, 3 আর 3 আর 15, 5 3 আর 15 বড়? হ্যাঁ, আচ্ছা, তুমি এটা কিভাবে বললা? এটি বড় সংখ্যা তো স্যার। বড় সংখ্যা? আচ্ছা, আসলে হয়নি। তো যাই হোক, এটা ভুল হতে পারে, আমরা দেখি এবার হচ্ছে যে কেন এটা হচ্ছে। প্রথম কথা, যে এই দুইটা সংখ্যা দেখে আমি কখনোই বুঝতে পারছি না যে কোনটা আসলে বড় আর কোনটা ছোট।
এর জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে সমহর। সমহর বলতে কি? সম মানে আমরা জানি সমান, হ্যাঁ, আর হর মানে তো হর গেল। তো ধরো কোনো একটা ভগ্নাংশ আছে, কথার কথা 3/5। আমি এটাও তো বলি, সরি, আরেকবার। আমি এই 5/2 আর 15/3 মধ্যে কোনটা বড় এটা বলি। হ্যাঁ বলো। 15/3। মানে এইটা বড় বলছো তুমি? এটা বড়? জি স্যার। আচ্ছা, আমরা দেখি যদি এটা বড় হয় কিনা। সমভাবে প্রকাশ করি, যদি আমি এই দুটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে হুম হুম 5/2 আমার আসে যে 10/4, আর 15/3 আমার আসে যে 6/3, 30/6। তাই স্যার। আচ্ছা, আমরা এটা করে দেখি কি হয়। এটা যে এটা বড় হচ্ছে যে 3/15, মানে 15/3, 3 ভাগ, নাকি 15/3। হচ্ছে 5/2 ভাগ? আচ্ছা, এটা আমরা দেখি তাহলে। আর আমি এখন যেটা পড়াচ্ছি ওটা একটু দেখো, তাহলে এটা বের করতে তোমাদের সুবিধা হবে। সমহর, সমহর নামের একটা জিনিস আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। হ্যাঁ, তো এখন সম মানে কি? সমান। আর হর মানে তো হরই। ধরো আমি এখানে লিখলাম 5/3 একটা ভগ্নাংশ লিখলাম, আর একটা লিখলাম ধরো আচ্ছা, দাঁড়াও, 4/5 দুইটা লিখলাম, হ্যাঁ, দুইটা ভগ্নাংশ লিখলাম। এই ভগ্নাংশের হর দেখো 5, এই ভগ্নাংশের হচ্ছে হর 5। দুইটা ভগ্নাংশের কি সমান? হর সমান। তার মানে কি এরা সমহর ভগ্নাংশ? হ্যাঁ, কারণ যেহেতু সমহর মানে কি ছিল, শর্তটাই ছিল যে হর সমান হবে। এই দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে দেখা যায় যে দুইটার হরটা সমান হচ্ছে, দুইটারই 5। তার মানে এই দুইটাকে আমরা সমহর ভগ্নাংশ বলতে পারি। সমহর ভগ্নাংশ ক্লিয়ার সবার কাছে? যে দুইটা ভগ্নাংশ যদি হর সমান হয়, তাহলে সেই দুইটা ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলবো। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এইবার দেখো, আমি ধরো আমি এই দুইটা সংখ্যার মধ্যে তুলনা করতে পারছি না। আমি দুইটা সংখ্যাকে, এই যে 5/2 আর 15/3 আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যাব। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য আমি করব কি? এই সংখ্যাটার যে উপরে ধরো আমি 3 দিয়ে গুণ করলাম, নিচেও আমি 3 দিয়ে গুণ করলাম, হ্যাঁ, আলটিমেটলি জিনিসটার তো কোনো পরিবর্তন হলো না, 2/5 যাচ্ছে, যেহেতু 3 কাটাকাটি চলে যায়। তাহলে আমি যদি লিখি এখানে 15 আর 3×6, এইবার আমাকে বলো তো 6/15 যে জিনিস, 2/5 একই জিনিস, দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমাকে বলো 6/15 বড় নাকি হচ্ছে 3/15 বড়? কোনটা বড়? এবার বলো। হ্যালো? 6/15 বড়। হ্যাঁ, 6/15 বড়। তাহলে যে বললা 3/15, আসলে এটা তুমি কখনোই দুইটা ভগ্নাংশ যদি কোনো একটা জিনিস সমান না হয়, হয় লব সমান হতে হবে, লব সমান এখন পর্যন্ত তোমাদের বই দেখিনি, পরবর্তীতে থাকতে পারে। তো লব সমান হলে সেটা হর দেখে আমরা বুঝবো যে আসলে কোনটা বড় হবে। আর যদি হর সমান থাকে তাহলে আমরা লব দেখে বুঝবো। এইখানে দেখো 15 ভাগ, মানে কোনো একটা জিনিসকে তুমি 15টা ভাগ করেছো, সমান 15টা ভাগে ভাগ করেছো, তার মধ্যে থেকে তুমি 6 ভাগ নিয়েছো। আর এই ক্ষেত্রে এটা দ্বারা বোঝাচ্ছে, এই ভগ্নাংশটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি কোনো একটা জিনিস 15 ভাগ করে 3 ভাগ নিয়েছো। তো তুমি কোন ক্ষেত্রে বেশি ভাগ নিয়েছো? 6/15 ক্ষেত্রে তুমি বেশি অংশটা পেয়েছো। তার মানে কোনো একটা হচ্ছে, যদি এরকম ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমরা তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো, দিয়ে তার মধ্যে দেখবো যে কোন ক্ষেত্রে আমি বেশি ভাগটা পাচ্ছি, যেই ক্ষেত্রে বেশি ভাগ পাবো সেটাই অবশ্যই বড় হবে। তাহলে এবার তোমাদেরকে একটা দিই, তোমরা করো। ধরো 2 ভাগ যদি 4 দিই, আর 3/5, কত দেওয়া যায়? হ্যাঁ, কোনটা বড় এবার তোমরা হিসাব করো। আমি যেভাবে দেখালাম, দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যাও, দিয়ে তারপর বলো
তাড়াতাড়ি করো একটু সলভ। হ্যাঁ, তোমরা সলভ করে উত্তর জানাও তাড়াতাড়ি আমাকে, কোনটা বড় হবে। হাবিবা, করছো কি তুমি অঙ্কটা? হ্যালো হাবিবা, তুমি অঙ্কটা কি করছো? জি স্যার, আমার নাম নাজিহা। আচ্ছা, নাজিহা নাম না? আচ্ছা ঠিক আছে, তুমি অঙ্কটা করে উত্তরটা বলো, কোনটা বড় হবে তাড়াতাড়ি। স্যার 3/5টা বড় হবে। বড় হবে না? আচ্ছা দেখি, আমি জানি না, আমি করে দেখিনি, তুমি বললে এটা। আচ্ছা, বাকি সবার করা হয়েছে? ইন্দ্রনীল, তোমার কত উত্তর? হ্যালো ইন্দ্রনীল। আচ্ছা যাই হোক, তো আমরা চলো অঙ্কটা এবার করে দেখি। ধরো, আচ্ছা আছে তো, আমি দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যাব। ধরো আমি উপরেরটাকে গুণ করলাম হচ্ছে 5 দিয়ে, নিচেরটাকেও তাহলে আমি 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 5 দুগুণে 10 আর 4 5 20। ঠিক আছে, এটা গেল। আর এইটার ক্ষেত্রে আমি সমহর করার জন্য করব কি, 5কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি 20 পাবো। তাই আমি 4 দিয়ে গুণ করলাম। উপরেরটাকেও আমি 4 দিয়ে গুণ করবো, যেহেতু যাতে ভগ্নাংশটা সমান থাকে, যাতে কোনো পরিবর্তন না হয় ভগ্নাংশটা। 20 আর উপরে হবে হচ্ছে 12। তার মানে দেখো, তার মানে কোনটা বড় হচ্ছে, দেখো 20 ভাগের 12 ভাগ তুমি পেয়েছো, আর এই ক্ষেত্রে তুমি 20 ভাগের 10 ভাগ পেয়েছো। কোন ক্ষেত্রে বেশি ভাগ পেয়েছো? যে ক্ষেত্রে 12 আছে সেই ক্ষেত্রে তুমি বেশি ভাগ পেয়েছো, অর্থাৎ 20 ভাগ 12ই হচ্ছে তোমার বড়। তার মানে এইটা হচ্ছে বড় ভগ্নাংশ, এটার থেকে এটা বড়। ঠিক আছে, এই টপিকটাতে কারো কোনো সমস্যা আছে? বলো, সমস্যা থাকলে বলো। সমস্যা নেই স্যার। এইখানে জাস্ট ওই কাজটাই করেছে, এখানে হচ্ছে ছকের মাধ্যমে ভাগ করে দেখিয়েছে। তো আমরা চলো এই ছকটা একটু দেখে নিই যে কিভাবে এরা ভাগ করেছে। আচ্ছা, 2 ভাগ 3 আর 3 ভাগ 4। আচ্ছা আচ্ছা, এবারে যে বইয়ে যেভাবে করেছে সেটা দেখাই। বইয়ে আছে 2 ভাগ 3 একটা, আর একটা কত, আচ্ছা 2 ভাগ 3। এইটা এরা কে রয়েছে কি একটা ছক আঁকে, ছক না তো এরা বলছে গ্রিডের, এটা কি গ্রিড বলছে এরা। হ্যাঁ, এইভাবে নিবে একটা বক্স দিয়ে, এটাকে এরা 3টা সমান ভাগে ভাগ করছে। 3টা সমান ভাগে ভাগ করছে। ধরো এরকম একটা বক্স আকারে তুমি 4 কোণা আঁকালে, যে এটাকে সমান 3টা ভাগে ভাগ করলাম। দিয়ে এর মধ্যে ধরো ওখানে গাঢ় রং করা আছে, তো আমি রং করতে তো পারছি না, এইভাবে দিয়ে দিচ্ছি 2 ভাগ, যেহেতু 3টা ভাগ করা হয়েছে, যে 3 একটা আমরা বক্স আঁকালাম, সেটাকে 3টা সমান ভাগে ভাগ করলাম, এর মধ্যে 2টা ভাগ রং করা আছে, 2টা ভাগ আমি রং করলাম। এই এই ধরো এরকম ভাবে বুঝে নাও এটা রং করা আছে। আর একটা কত বলেছে, 3 ভাগের 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ। এইখানেও 4 ভাগ মানে কি, সমান 4টা ভাগে ভাগ করবা। ধরে নাও এগুলো সমান ভাগে ভাগ করেছি। 4 ভাগের মধ্যে তোমার 3 ভাগ রং করা। হ্যাঁ, এরকম রং করা, এটা বুঝে নাও এগুলো রং করা আছে। আচ্ছা, এখন বইয়ে যেটা করেছে যে ওরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে আনার জন্য আমরা যেরকম যে কোন একটা সংখ্যা দিয়ে গুণ করে করলাম, ওরা এটা গ্রিডের মাধ্যমে, এটাকে হচ্ছে গ্রিডের মাধ্যমে সমাধান করা বলে। ঠিক আছে, আর আমরা ওটা এমনি সংখ্যার মাধ্যমে দেখলাম, যে সংখ্যার মাধ্যমে কিভাবে আমরা কোন একটা সংখ্যা দিয়ে গুণ করে হচ্ছে কোনটা বড়, কোন ভগ্নাংশটা বড়, কোন ভগ্নাংশটা ছোট, এটা দেখতে পারি। আর এটা ওরা গ্রিডের মাধ্যমে সলভ করেছে। করার জন্য আমি করব কি, এই বরাবর আমি হচ্ছে
সমান 3টা ভাগ, এই যে এখানে 3 ভাগ আছে, 3 ভাগ করেছিলাম, 3 ভাগ করে নিব। হুম, একটু বাঁকা হয়ে গেল, কিছু মনে করো না তোমরা। আর এইখানে, আর এই যে এই দ্বিতীয় নাম্বার চিত্রটাতে এখানে আমরা আড়াআড়ি ভাবে 3টা দাগ টেনেছিলাম, আমরা এইখানেও সেম ভাবে, অর্থাৎ আড়াআড়ি ভাবে 3 ভাগে ভাগ করে 4 ভাগে ভাগ করব। এখন দেখো তো, তোমাকে যদি বলা হয় এই যে চিত্রটা আঁকালাম, এই গ্রিডটা আঁকালাম, এই গ্রিডে কয়টা ভাগ আছে টোটাল? 1 2 3 4 5 6 12টা টোটাল ভাগ আছে। হ্যাঁ, এখন এই 12টা ভাগের মধ্যে কয়টা ভাগ রং করা আছে কেউ বলো তো আমাকে। ধরো এই 12টা তো ভাগ করলাম, আর এখানে কয়টা ভাগে রং করা আছে? ইন্দ্রনীল, শুনতে পাচ্ছ? স্যার 8 ভাগে রং করা আছে। হ্যাঁ, আচ্ছা, 8 ভাগে রং করা আছে। এইখানে যদি আমি লিখি, এইখানেও 12 ভাগে হয়েছে, গুণে দেখবা এখানে হচ্ছে 12 ভাগ করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ 12, স্যার এখানে 9 12 ভাগ ভাগ, হয়েছে। 9 ভাগ রং করা হয়েছে। হ্যাঁ, এই দেখো, এই ক্ষেত্রে তাহলে তুমি এখানে আমরা কেন এই যে গ্রিড আঁকালাম তাহলে বুঝতে পারলা যে গ্রিড কেন আঁকালাম? গ্রিড আঁকানোর মাধ্যমে দেখো আমার কিন্তু দিন শেষে এই যে সমান হর চলে আসছে, 12, এইখানেও 12। এখন কি আমার তুলনা করাটা সহজ হচ্ছে না, যে আমি সমান ভাগে ভাগ করে ফেলেছি দুইটা জিনিসকে, কিন্তু উপরের এই যে 9 বড়, তার মানে কি আমার হচ্ছে এই ভগ্নাংশটা বেশি বড়, তাই না? হর সমান, ভগ্নাংশ এই উপরের লবটা বড় হচ্ছে, তার মানে আমি বেশি ভাগ পাচ্ছি এখান থেকে। এইভাবে তোমরা গ্রিডের মাধ্যমে সমাধান করতে পারো। তো গ্রিডের মাধ্যমে সমাধানটা বুঝলা? আর কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে গ্রিডের মাধ্যমে সমাধানটা বুঝে গেলে, থাকলে সমস্যা থাকলে কিন্তু বলো। হ্যাঁ, এবার আমরা দেখি পরবর্তী কি টপিক আছে। এই দেখো, এখানে বলা হয়েছে দুটি ভগ্নাংশের ভাগ সংখ্যা হর একই, এই যে হরটা কিন্তু একই করে নিচ্ছে, যে আমি 12 করে নিয়েছি এখানে, আর এইখানেও আমি 12 করে নিয়েছি। শুধুমাত্র রং করা অংশ লব দেখেই বলে দেওয়া যাচ্ছে কোন ভগ্নাংশটি বড় হবে। এখানে 9 হচ্ছে 8-এর থেকে বড়, সুতরাং 9 ভাগ 12 ইজ গ্রেটার দেন, এটাকে, আচ্ছা, গ্রেটার দেন আর লেস দেন সাইনটা বোঝায়। ম্যাথে হচ্ছে দুই ধরনের চিহ্ন ব্যবহার করে, যে কোনো একটা সংখ্যা কারো থেকে বড় কিনা আর কোন একটা সংখ্যা ছোট কিনা, এটাকে বলা হয় গ্রেটার দেন। এই যে এই পারে বড় মুখটা আছে, হ্যাঁ, এইখানে হচ্ছে বড় সংখ্যাটা থাকবে, আর এই পারে কোনো ফাঁক নাই, এখানে ছোট, এই পারে ছোট সংখ্যাটা বসবে। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি 3, আর এখানে লিখতে পারি 2। অর্থাৎ এটা দ্বারা বোঝাই 3, এটাকে 3, 3 ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার, ইজটা ছুটে গেছে, দাঁড়াও, ইজ গ্রেটার দেন, গ্রেটার দেন বলো, ইজ গ্রেটার দেন বলা হয়। হ্যাঁ, 3 হচ্ছে 2-এর থেকে বড়, বড় বাংলাতে যদি বলি 3 হচ্ছে 2-এর থেকে বড়, এই চিহ্নটা দেখায় মানেই হচ্ছে যেদিকে এই যে ফাঁকটা বড় থাকবে সেই সংখ্যাটাকে বড় বোঝানো হয়। আবার আর যেটা ছোট, ধরো এরকম লিখলাম আমি, এটাও কিন্তু একই, এই যে এদিকে ফাঁকটা ছোট, এখানে কোনো ফাঁক নাই, তার মানে এই সাইডে থাকবে ছোট সংখ্যাটা, যে সংখ্যাটা ছোট হবে, যে 2, 2 হচ্ছে 3-এর থেকে ছোট, ওই যে 3 বড়, তাই এই সাইডে 3 দেওয়া হয়েছে। এইখানে হচ্ছে তাহলে বলা যেতে পারে এই জিনিসটাকে আবার বলা হয় লেস দেন, ইজ লেস দেন, ইংলিশে বলা হয় এটাকে 3, 3 ইজ গ্রেটার দেন 2, মানে 3 হচ্ছে 2-এর থেকে বড়, আর এখানে হচ্ছে কি 2 ইজ লেস দেন 3, মানে 2 হচ্ছে 3-এর থেকে ছোট। তাহলে আমাকে বলো তো, এ আমি ধরো দিলাম 10 আর 13, এর মধ্যে কোন সাইনটা বসবে? আচ্ছা, কোন দিকে মানে বড় ফাঁক আলা সাইনটা, মানে বড় ফাঁকটা কোন দিকে হবে বলো, কে একজন বলো। 13-র দিকে 13। 13-র দিকে বড় ফাঁক হবে, কারণ কি, এই যে বড় ফাঁক যেদিকে থাকবে সেদিকে সাধারণত আমরা বড় সংখ্যাটা লিখি, সাধারণত না, মানে নিয়ম এটা। এই চিহ্নটা যেমন আমরা যোগ চিহ্ন ব্যবহার করি, এরকম যোগ মানে দেখা মানে আমরা বুঝে যায় যে কোনো দুইটা সংখ্যাকে যোগ করা হবে, তেমনি এই চিহ্নটা দেখা মাত্রই বুঝবো যে এটা আসলে তুলনা বোঝায়, দুইটা সংখ্যার মধ্যে তুলনা বোঝায় যে কোন সংখ্যাটা বড়। এখানে 13 বড়, তার মানে অবশ্যই হচ্ছে আহ এই সাইডে বড় ফাঁকটা বসবে। তাহলে এইটাও গেল, এই চিহ্ন দুইটার কথা মনে রেখো, যে হচ্ছে এটা কিন্তু অনেক জায়গাতে ব্যবহার হবে। আচ্ছা,
এবার চলো আবার বইয়ে যাই আমরা একটু। আচ্ছা, এই যে 9 ইজ গ্রেটার দেন 8, অর্থাৎ 9 8-এর থেকে বড়। সুতরাং 12 ভাগের 9 ভাগ ইজ গ্রেটার দেন 8 ভাগের 12 ভাগের 8 ভাগ হবে। এটা তো দেখলামই আগে। গেল। এইবার হচ্ছে কোনটা বড়, এই যে। আচ্ছা, লসাগু করা কি তোমরা শিখেছো? হ্যালো, করা বলেন, আরেকবার একটু বলেন স্যার। লসাগু করা, এই যে লসাগু, এই যে এটা এরকম ভাবে লেখে। হ্যাঁ স্যার, লসাগু 3 রকম ধরনের পারি, 3 পদ্ধতি। আচ্ছা আচ্ছা, তার মানে তো এটা শিখেছো। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লসাগু পড়ার মাধ্যমে শিখবো। এই আগে যে সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম না, ওটা তো আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করলাম, করে দেখলাম, তো ওই সংখ্যাটা আমরা আসলে কত দিয়ে গুণ করব, এই জন্য আমরা আসলে লসাগু করে বের করি। তো এবার আমরা দেখবো 2/3 আর 6/10। আচ্ছা, ধরো বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে 2/3 আর 6/10, তো এটাকে আমরা আগের অঙ্কটার রকমের তুলনা করব যে কোনটা আসলে বড় হবে। তো আমাকে বলো, যেহেতু তোমরা বললে লসাগু করা জানো তোমরা, তো বলো 10 আর 3-এর লসাগু কোনটা হবে, তোমাকে বলো। হ্যালো, কত দিয়ে লসাগু করবো স্যার 10 আর 3-কে? হুম, এটা আমি এখন লসাগু করব? হ্যাঁ, 10 আর 3-এর লসাগু কত? 1 হবে স্যার। কত? 1? হ্যাঁ স্যার। 1 কেন? আচ্ছা, তোমাদের কি লসাগু গসাগু আগে ছিল, মানে এই চ্যাপ্টারের আগে ছিল, ক্লাস 5-এ অথবা 6-এরই এর আগের কোনো চ্যাপ্টারে লসাগু গসাগু কিভাবে নির্ণয় করতে হয়? কে একজন বলো। হ্যালো, যাক, কেউ আর উত্তর দেয়। লসাগু গসাগু কি ছিল তোমাদের? না, তো ওটা আগে প্রথম থেকে বোঝাতে হবে আমার। উত্তর দাও, না থাকলে সমস্যা নাই, বা ভুলে গেছো কোনোটাই সমস্যা নাই, কেউ একজন উত্তর দাও। আচ্ছা, যে শাহরিয়ার শাকিল, তোমার নাম আমি জানি না, কিন্তু শাহরিয়ার শাকিল ছিল। লসাগু গসাগু কি ছিল? ছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, ছিল যেহেতু, তাহলে ভুলে গেছে কি যে 10 আর 3-এর লসাগু কত হবে? কত হবে? হ্যালো, উত্তর দাও। স্যার, 1 দ্বারা তো ভুলে গেছো? লসাগু হয়। কত বললা, কত? 10 আর 3-এর লসাগু তো 1 দ্বারা যাচ্ছে। 1 দ্বারা? আচ্ছা, তুমি এখন কি পদ্ধতিতে শিখাতে যায় না, ভুল হতেই পারে, সমস্যা নাই। তাহলে আগে আমি লসাগুটা একটু দেখাই দিই, যেহেতু লসাগু এখানে আছে। আচ্ছা, আচ্ছা, লসাগু জিনিসটা হচ্ছে, যদি আমি লসাগুটা লিখি, এটাকে বলা হয় লঘিষ্ঠ। এই লসাগু আসলে সংক্ষেপে লেখা হয়, কিন্তু এটার বড় যদি একদম পুরা মিনিংটা লিখি, লঘিষ্ঠ না লঘিষ্ঠ, আমি তো ভুলে গেলাম। লঘিষ্ঠ না লঘিষ্ঠ, কোনটা? আহ আচ্ছা, এটা বানানটা ভুল হতে পারে, আমি শিওর না, আমি ভুলে গেছি বানানটা, মনে নাই। আচ্ছা, লঘিষ্ঠ, যতদূর সম্ভব লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা তো জানো তাই না? হ্যাঁ স্যার। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, এখন গুণিতক জিনিসটা কি আমাকে বলো তো, গুণিতক কি জিনিস? হ্যালো, গুণিতক কি? কথা বলছো না? আচ্ছা, যাই হোক, গুণিতক মানে হচ্ছে, আমরা যদি সহজে বলি, গুণিতক মানে নামতা। গুণিতক মানে আমরা সহজ বলতে পারি যে গুণিতক মানে নামতা। গুণিতক মানেই হচ্ছে, আমরা সহজে বলতে পারি নামতা। হ্যাঁ, নামতা তো আমরা সবাই জানি। তো এখন কথা হচ্ছে
আর যদি ভালো মতো বলি, গুণিতক হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে কোনো একটা সংখ্যা, ধরো আমি নিলাম কথা কথা 2, এই 2কে কোনো একটা পূর্ণ সংখ্যা বলতে আমরা যে সংখ্যাগুলো সাধারণত ব্যবহার করি, যেমন 1 2 3 4 5 6 7 8, এরভাবে যতদূর যাওয়া যায়, এগুলোকে আসলে পূর্ণ সংখ্যা বলা হয়। 1 2 3 4 5 6। তো কোনো একটা সংখ্যাকে যদি কোনো একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়, এই 2কে ধরো আমি কোনো একটা পূর্ণ সংখ্যা, ধরো 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে 6, এই 6টাই হচ্ছে 2 এর গুণিতক। ঠিক আছে? যে কোনো একটা সংখ্যাকে, এই যে 2 হচ্ছে কোন একটা সংখ্যা, সেই সংখ্যাকে যদি আমরা অপর একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে গুণফলটা পাওয়া যাবে, এই যে গুণফলে যে 6টা পাওয়া যাচ্ছে, এই 6 হচ্ছে 2 এর একটা গুণিতক। তেমন 2 এর আর একটা গুণিতক বলো তো কেউ। 4 দুগুণে 8। হ্যাঁ, 8 হবে একটা। আবার 2 1 2ও কিন্তু হবে। ঠিক আছে? আবার 2 2 4। অর্থাৎ তুমি কোনো একটা যে কোনো সংখ্যা 10 12 13 14 যা ইচ্ছা সেটা দিয়ে গুণ করলেই হচ্ছে একটা সংখ্যা পাবা। যে সংখ্যাটা পাবা সেটাই হচ্ছে ওই 2 এর গুণিতক। খালি 2 এর গুণিতক হয় না, সব সংখ্যার ক্ষেত্রে গুণিতক। ধরো তুমি লিখলা 5, এখন 5কে তুমি একটা পূর্ণ সংখ্যা কথার কথা 6 দিয়ে গুণ করলা, তাহলে 6 দিয়ে গুণ করার ফলে 5 6 30, 30 হচ্ছে 5 এর একটা গুণিতক। ঠিক আছে? তাহলে গুণিতক জিনিসটা বুঝলাম। এখন সাধারণ জিনিসটা, সাধারণ বুঝো কি, বা কমন, কমন জিনিসটা কি বুঝো? হ্যালো না স্যার। হ্যালো আচ্ছা, কমন ধরো তুমি আর তোমার একটা বন্ধু স্কুলে একদিন একই রকমের দেখতে বা একই কালারের হচ্ছে, একই রকমের দেখতে একই কালারের একটা ড্রেস পরে গেছে, তখন সবাই বলে না, দুইজন কমন ড্রেস পরে আসছে। বলে না এরকম হুম। কথা, যে দুইজন একই কালারের একই ড্রেস পরে আসছে, তখন বলে না দুইজন কমন জিনিস পরে আসছে। কমন জিনিসটা হচ্ছে দুইজনের এই যে ড্রেস, তোমাদের দুইজনের ড্রেসটা হচ্ছে একই রঙের বা একই রকম দেখতে, দুজনের মধ্যে একটা মিল আছে। অর্থাৎ যে জিনিসটা মিল আছে তখনই আমরা বলি জিনিসটা আসলে কমন। তাহলে সাধারণ গুণিতক বলতে বোঝায় যে এই ধরো লিখলাম আমি হচ্ছে কথার কথা 2 লিখলাম, 2 এর গুণিতক লিখছে এগুলা। হ্যাঁ, 1 2, না 2 দুগুণে 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 10। আচ্ছা, হ্যাঁ 10 হবে, 5 দুগুণে 10, এইভাবে তুমি তো যত দূর ইচ্ছা লিখতে পারবে। তো আমি অত দূর আর লিখলাম, আমি 8 পর্যন্ত থেমে গেলাম। এখন ধরো তুমি লেখলা হচ্ছে কথার কথা 3 দিয়ে লেখলা, 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 12। আমি এই পর্যন্তই থেমে গেলাম, আমি আর বাকিটুকু লিখছি না। এখন দেখো তো, এই যে 2 4 6 8 এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে 2 এর গুণিতক, তাই না? কারণ আমি এখানে কিন্তু 2 1 2, 2 দুগুণে 4, কোন একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে করে এই 2 4 6 8 এগুলো পাচ্ছি, এগুলো কিন্তু তার মানে গুণিতক। আবার 3 কেও আমি 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12 এইভাবে পাচ্ছি, তার মানে এগুলো গুণিতক। এখন 2 2 এর যে কয়টাই যে 4টা গুণিতক লিখেছি আর 3 এর যে 4টা গুণিতক লিখেছি, এর মধ্যে কোনো কমন গুণিতক আছে? বা সাধারণ যেটা দুইটার মধ্যে মিল আছে এরকম কোনো গুণিতক আছে? কোনটা বলতো সেটা? 6। 6। এই যে এখানে 2 এর যে গুণিতক গুলো আছে তার মধ্যেও 6 আছে, আবার 3 এর যে গুণিতক গুলো আছে তার মধ্যে হচ্ছে 6 আছে, দুইটার মধ্যে হচ্ছে 6 মিল আছে। অর্থাৎ এই গুণিতকটাকে আমরা বলি কমন বা হচ্ছে সাধারণ। এই 6 হচ্ছে সাধারণ গুণিতক। ঠিক আছে? 2 এইবার এর আসলে লঘিষ্ঠ মানে, নাম হবে। হ্যাঁ বলো বলো। 2 এর নাম হ্যাঁ হবে বলো। একটু, আর কয়েকটা লিখলে 12 কমন হবে। হ্যাঁ 12 কমন হবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি যদি হচ্ছে 6 5 দুগুণে 10, 6 দুগুণে 12, হ্যাঁ অবশ্যই হবে না কেন, কমন তো হবেই। হ্যাঁ তোমারটাও ঠিক আছে, এই যে 12 তার মানে হচ্ছে একটা কমন গুণিতক হবে। এইভাবে আসলে চলতে থাকবে। এখানে তুমি যত পূর্ণ সংখ্যা দিয়ে, তুমি ধরো 2 কে যদি ধরো কথার কথা 20 দিয়ে গুণ করো, তাহলে তো 40 আছে। তো এইভাবে তো এটাও তো 40 তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? তার মানে এই সরি 20 তো একটা পূর্ণ সংখ্যা, আমি তো 2 কে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি, দিয়ে 40 পাচ্ছি, তার মানে 40 হচ্ছে 2 এর গুণিতক। তো এইভাবে তো চলতেই থাকবে। তো আমি অত দূর লিখছি না, আমি জাস্ট ছোট করে দেখালাম একটা যে কমন গুণিতক বলতে কি বোঝায়। এখন লঘিষ্ঠ মানে হচ্ছে ক্ষুদ্রতম, হুম, ক্ষুদ্রতম বা ছোট।
অর্থাৎ দুইটার মধ্যে এই দুইটার মধ্যে 2 আর 3 এর মধ্যে সবচেয়ে, দেখো ভালো করে বুঝাই, 6ও এদের মধ্যে কমন গুণিতক, হ্যাঁ, আবার 12ও কিন্তু এদের মধ্যে কমন গুণিতক, ঠিক আছে। কিন্তু লঘিষ্ঠ মানে আমি দেখলাম ক্ষুদ্রতম, অর্থাৎ ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। যদি আমি ভালো করে বলি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। তার মানে যদি আমি 6 আর 12 এই পর্যন্ত যদি শেষ করি, তার মানে কোনটা হচ্ছে লসাগু হবে আসলে 2 আর 3 এর মধ্যে? 2 আর 3 এর লসাগু কোনটা হবে? কত? স্যার বুঝলাম না, আরেকবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দেখো একটা জিনিস, লঘিষ্ঠ মানে হচ্ছে কি ক্ষুদ্রতম বা ছোটটা, সবচেয়ে ছোটটা। আমি যদি আরো ভালো করে লিখি, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতককে আমরা যদি লিখি, একদম ভেঙে লিখলে এইভাবে লেখা যায় যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। হ্যাঁ, এখন সাধারণ গুণিতক তো আমরা বুঝলাম যে 6, 12 এগুলো সাধারণ গুণিতক। এখন 12 তো একটা গুণিতক হয়, 2 আর 3 এর মধ্যেকার সাধারণ গুণিতক তো 12 হয়, আবার 6 হয়। কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা হবে, সবচেয়ে ছোট গুণিতক কোনটা হবে, সেটা আমাকে বলো তো। 6 হবে স্যার। 6 হবে, ঠিক আছে। এটা বাকিদের কারো সমস্যা আছে? সবাই কথা বলো। ইন্দ্রনীল, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো ইন্দ্রনীল, হ্যালো। তারপর কি সমস্যা, নেট প্রবলেম নাকি জানি না, যাই হোক। আচ্ছা, আমরা আর একটা দেখি। ধরো কথার কথা আমরা লিখলাম 4, হ্যাঁ, 4-এর গুণিতক গুলা লিখবো আমরা। 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। 20। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্তই থাকলো, আমি আর বাকিটুকু আর লিখছি না। এবার আমি 5-এর গুণিতক লিখলাম। 5 একে 5, 10, 15, 20, 25। এই পর্যন্তই থেমে গেল। আচ্ছা, 4 আর 5-এর মধ্যে আমি যতটুকু, এই যে 5টা গুণিতক লিখেছি, প্রথম 5টা গুণিতক, আবার 4-এরও প্রথম 5টা গুণিতক লিখেছি, 5-এরও প্রথম 5টা গুণিতক লিখেছি। এখন এর মধ্যে সাধারণ গুণিতক কোনটা বলো, 4 আর 5-এর? 20। 20, ঠিক আছে। এখন এই 20টা কি এদের মধ্যেকার হচ্ছে লঘিষ্ঠ লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক? হ্যাঁ, 4 5 তাই না? 20। 4 5 20, 4 5 20 দিয়ে ব্যাপারটা না। এর আগে দেখো, এই যে 4 8 12 এগুলো একটাও কিন্তু এর সঙ্গে মিল নাই, কিন্তু এই যে 20, এই 20টা কিন্তু মিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ দুইটার মধ্যেই মিল আছে। আবার যদি আমি, আচ্ছা, 4-এর পুরা নামটা লিখলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে একটু। 4, এটা আমি 4-এর ঘরের হচ্ছে ইয়াগুলো লিখছি, গুণিতক গুলো। 8 12 16 20 24, সরি সরি সরি, 24। হ্যাঁ, এক সেকেন্ড, 20 28 32। 32 36 40। এটা হচ্ছে 4-এর গুণিতক। হ্যাঁ, এটা 4-এর গুণিতক লিখলাম এগুলো। আর আমি যদি এটা মুছে দিই, সারের গুণিতক তো আরো আছে। হ্যাঁ আরো আছে, অবশ্যই আছে, আরো থাকবে না কেন, অনেকগুলো। এটা তুমি মানে অসংখ্য, সত্যি কথা বলতে এবার তুমি গুণ করতে থাকলে তুমি তো 11 12 13 14 এইভাবে 100 200 300 কিন্তু গুণ করতে থাকবা, তাই না? তো এইভাবে অনেক দূর পর্যন্ত যেতে থাকবে, কিন্তু আমরা অতদূর চিন্তা করছি, আমরা বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু চিন্তা করছি। আমরা 10-এর ঘরের নামতা পর্যন্ত আমরা সবাই করি, তো 10-এর ঘরের নামতা পর্যন্ত আমরা চিন্তা করলাম। এবার ধরো আমি লিখলাম 5-এর ঘরের গুণিতক। এখানে আমি 5-এর ঘরের গুণিতক লিখছি। 10 15, 20 15 20 25 30 35 35 40 45 50। 50। আমি 10-এর ঘরের নামটা বলতে থেমে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এই দুইটার মধ্যে এইবার আমি লিখলাম কয়টা সাধারণ গুণিতক আছে সেটা বলো। 4 আর 5-এর মধ্যে সাধারণ গুণিতক কয়টা আছে বলো, সাধারণ গুণিতক দুইটা। বলবা। হ্যাঁ, কি কি?
40 20 কত? হ্যাঁ 40 আর 20। আচ্ছা 20 আর 40। এখন এই দুইটার মধ্যে লসাগু কোনটা বলো? বলো লসাগু কোনটা? লসাও করবেন যে স্যার 20। হুম 20। হ্যাঁ তুমি কি বললে লসাগু? হ্যাঁ লসাগু কোনটা আমি বললাম এইভাবে তো তোমার ধরো আরো সংখ্যা বাড়তে থাকবে। 40-এর পরে দেখা যাচ্ছে আবার কত সঙ্গে মিলবে, যে 80-তেও যে মিলতে পারে, মধ্যে আরো থাকতে পারে আমার থাকতে পারে মধ্যে, ধরো আবার 80ও আসবে, কিন্তু একসময় এইভাবে চলতে চলতে 5-এর ঘরের নামটা চলতে চলতে একসময় 80 আসবে। আবার 40-এর ঘরের নামটাও চলতে চলতে একসময় এইভাবে চলতে চলতে একসময় 80 আসবে। 80ও তো তার মানে এদের একটা সাধারণ গুণিতক হয়, কিন্তু এই 80-কে তো আমরা নিচ্ছি না, কারণ কি লসাগু যখন নিব তখন আমরা সবচেয়ে ছোট যে গুণিতকটা সংখ্যার দিক দিয়ে সেটাকে নিব। সবচেয়ে ছোট গুণিতক কি? 20, তাই না? তাই 4 আর 5-এর লসাগু হচ্ছে 20। ঠিক আছে, লসাগু তাহলে একটু বুঝলা? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার 10 আর 3-এর লসাগু আপনি বললেন না, এক ভুল, এটা একটু করে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ ওটা আমি দেখাবো, এবার দেখাবো ওটা। আচ্ছা আচ্ছা এগুলো মুছে দিলাম, এটা তো তুলে নিয়েছে কোথায়, মুছে দিলাম। এবার 3 আর 10-এর লসাগু। লসাগু মানে সবচেয়ে ছোট যে গুণিতকটা আছে সেটা সাধারণ গুণিতক। 3-এর ঘরের নামটা লেখো তোমরা। 3, 6, 9, 12। আমি ভেঙে ভেঙে করছি, লসাগু করার আসলে এভাবে গুণ করে করার দরকার নাই, শর্টকাট নিয়ম আছে, তো আমি সেটা পরে দেখাবো। আমি আপাতত ভেঙে ভেঙে দেখাই। 12, 15, 18, 21, 24, 27 আর 30। হ্যাঁ এভাবে আরো চলতে থাকবে, কিন্তু এভাবে ডট ডট দিয়ে দিলাম আরো চলবে। এটা তো 3-এর ঘরের নাম বা 3-এর হচ্ছে গুণিতক গুলো আরো এভাবে চলমান। ঠিক আছে, এবার 10-এর ঘরে যদি আমি নামটা লিখি তাহলে 10, 20, 30, 40, স্যার 30 মিল। 50, 30 মিল। আচ্ছা আমি আর বাকিটুকু যাচ্ছি না, এভাবে চলতে থাকবে। তার মানে দেখো 30-এর আগে কিন্তু আর কোনো সংখ্যা নাই, যে যেটা হচ্ছে সাধারণ গুণিতক হচ্ছে 30টাই, কিন্তু যে এদের মধ্যে সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে। গুণিতক তো আরো আছে, কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিন্তু শুধুমাত্র 30টা, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 30ই হচ্ছে। তাহলে 3 ও 10-এর লসাগু কত? 30। ঠিক আছে, স্যার আপনি একটু আমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে করে দেখাবেন? সংক্ষিপ্ত পদ্ধতিতে? আচ্ছা সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা তো গেল। ধরো আমি আগে একটা সাধারণ উদাহরণ নিই। ধরো 2 আর 4। এটার আমি এই দুইটার সঙ্গে 2 আর 4-এর মধ্যে সাধারণ যে হচ্ছে আমার ইয়াটা আছে, কি বলে হচ্ছে লসাগুটা আছে, সেটা আমি নির্ণয় করব। আমরা প্রথমে এইভাবে দাগ দিয়ে নিব। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই করেছো তো তোমরা নাকি? আকারে করা দেখাতে পারেন। স্যার 3 আর 10 কে সংক্ষিপ্ত হ্যালো, পদ্ধতিতে করা। স্যার বলছেন হ্যাঁ না 3 দেখাবো আর 10 দেখাবো, কে হ্যাঁ দেখাবো। আচ্ছা আমি আগে 2 আর 4টা দেখিনি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। 2 আর 4 আছে, আমরা প্রথমে এইভাবে একটা দাগ দিব। এখন এখানে আমি এমন একটা সংখ্যা লিখবো যেই সংখ্যা দ্বারা এই দুইটাকে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য অর্থ কি? ভাগফল শূন্য হবে, তাই না? নিঃশেষে বিভাজ্য হবে এমন একটা সংখ্যা নিব। তাহলে 2 আর 4-কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে? 2 দ্বারা। 2 দিয়ে যদি আমি 2-কেও ভাগ করি তাহলে কত থাকে? 1 থাকে না, তাই না? আবার 4-কে 2 দ্বারা ভাগ করে 2 থাকে। এখন দেখো আর কিন্তু ভাগ করা যায় না, এখানে 1 চলে আসে, 1 দিয়ে আসলে ভাগ করা হয় না। এখানে তুমি 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, কিন্তু আমরা একটা দিয়ে আসলে ভাগ করি না। 1 দিয়ে ভাগ করলে তো ওইটাই সেম অ্যান্সারই আসবে, তাই না? 1 1 কে 1, 2 1 কে 2, এইভাবে চলতেই থাকবে। তাই আর 1 দিয়ে ভাগ করি না আমরা, ঠিক আছে? কারণ 1 দিয়ে ভাগ করলে কোনো চেঞ্জ আসবে না জিনিসটাতে, আমরা এখানে থেমে যাব। যখন অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না 1 ব্যতীত, তখনই আমরা এখানে থেমে যাব। এখন আমরা যে সংখ্যাগুলো এখান থেকে পেয়েছি এইখান থেকে আমরা সবগুলোকে গুণ করা শুরু করবো। 2 গুণ 1, 1 দিয়ে আসলে গুণ না করলেও চলে, যাই হোক লিখে দিলাম। কত হয়? 4 হয়। এইটাই হচ্ছে লসাগু, এইটাই হচ্ছে 2 আর 4-এর লসাগু।
2 এর ঘরে নামতা আর 4 এর ঘরে নামতা ইয়া করে তুমি যদি দেখো 4ই কিন্তু সবচেয়ে ছোট লসাগুটা, মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা 4ই আসবে। এইবার আসো 3 আর 10-এর। 3 আর 10, এখন 3 আর 10-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে? এমন কি কোনো সংখ্যা আছে? চিন্তা করে বলো তো। যে দুইটাকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, প্রথম কথা এটা মাথায় রাখো। বলো কোনো সংখ্যা আছে কিনা যেটা দিয়ে ভাগ করলে হচ্ছে দুইটার ক্ষেত্রে ভাগশেষ শূন্য থাকবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। আছে এরকম স্যার সংখ্যা? বলো। এক। কত? এক। হ্যাঁ, এক তো ঠিক আছে। এক দিয়ে যে বললাম না, এক দিয়ে ভাগ করলে কি হলো? তুমি এক লিখলা, 3 একে 3, 10 একে 10, সেম জিনিসটাই থাকবে। স্যার সোজা তাছাড়া কিন্তু এটা তো কোনো গুণ হবে না। এটা আপনি যদি 3 গুণ 10 করেন তাহলে হবে যে 30। এরকম কোন হ্যাঁ সংখ্যা নেই ওটা, যেটাকে ভাগ পাওয়া যায়। যদি 3-এর জায়গায় যদি 5 হইতো তাহলে ভাগ পাওয়া যেত। হ্যাঁ অবশ্যই পাওয়া যেত। হ্যাঁ, এইখানে এই জায়গাটাতে হচ্ছে জিনিস যে যখন এইরকম সংখ্যাগুলো দেখবো যে 3, 10, তারপরে এরকম আরো সংখ্যা আসতে পারে, সামনে আসলে দেখবো আমরা, আমার মনে নাই আপাতত যেরকম সংখ্যা কি কি হতে পারে। তো হচ্ছে 3 আর 10 এইখানে কিন্তু এক ছাড়া কোনো কিছুতে ভাগ করা যাচ্ছে না। তখন আমরা কি করবো? এই দুইটার সঙ্গে গুণ করে দিব। 10-কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 30। লসাগু কত আসছিল আমরা দেখেছিলাম, গুণ করে দেখলাম কত লসাগু আসছিল? 30। ঠিক আছে, এখন ধরো লসাগুটা তাহলে কিভাবে করলাম বুঝতে পারছো? আর একটা যদি এবার 3 আর 10-এর লসাগু বুঝলা তো, সমস্যা আছে কি? যখন এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তখন আমরা দুইটা সংখ্যা গুণ করে দিব। যেমন আর একটা উদাহরণ, হ্যাঁ ভালো উদাহরণ, 4 আর 5-এর লসাগু কত? 4 আর 5-এর লসাগু কত বলো? 20। 4 গুণ 5 = 20। হ্যাঁ 20। কেন 20 হলো? কারণ তুমি কি এখানে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে চাচ্ছ? তুমি যদি 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 2 দিয়ে 4-কে ভাগ করলে হচ্ছে 2 আসে। 5-এর ক্ষেত্রে তো নিঃশেষে বিভাজ্য হয় না, এই ক্ষেত্রে ইয়া চলে আসে, একটা ভাগশেষ চলে আসে, অর্থাৎ একটা দশমিক সংখ্যা যুক্ত একটা মান আসে, তাই না? তো আমরা ওই ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাই আমরা এখানে 2 দিয়ে 4-কে ভাগ করতে পারলেও 5-কে ভাগ করতে পারছি না। আর এমন কোনো সংখ্যাই নাই যেটা দিয়ে এই দুইটাকেই ভাগ করা যাবে, আর ভাগ করলে ভাগশেষ হচ্ছে শূন্য হবে। তখন এই দুইটাকে আমি গুণ করে দিয়ে 20 হয়ে যাবে। একটু আগে বোধহয় আমরা দেখেছিলাম যে হচ্ছে লসাগু হচ্ছে 20 হয়। ক্লিয়ার? স্যার আমি আর এ সহজ পর্যন্ত করে বুঝাই। বুঝলাম না, কি বললাম? আমি আরো সহজ করে বুঝাই। আচ্ছা বলো। আম, যে কোনো লসাগুর সময় যদি দুইটি সংখ্যা যদি আমরা এই নিঃশেষে বিভাজ্য করি তাহলে সেটা লসাগুর উত্তর। আর যদি একটি সংখ্যা যদি লসাগু হয়, মানে একটি সংখ্যা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটি লসাগু হবে না। সেটি যে দুইটি সংখ্যা আছে, যেমন 3, 10, এটা এটা না কোনো নিঃশেষে এটা শুধু একটা নিঃশেষে বিভাজ্য হবে, সেটা হচ্ছে 10। তাই এটাকে 3 গুণ 10 10 দিয়ে গুণ করা হয়েছে। আচ্ছা তুমি যেটা বললে বুঝলাম, কিন্তু লসাগু হবে না ব্যাপারটা না, লসাগু তো আছেই। 3 আর 10-এর লসাগু তো হচ্ছে 30 বের হচ্ছেই। লসাগু তুমি বলে লসাগু হবে না, যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না লসাগু হবে না, লসাগু তো হবেই। যে লসাগু হচ্ছে 30, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ বা সবচেয়ে ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটা 30 তো হচ্ছে। আমি যদি এবার সহজ করে আচ্ছা তোমার ইয়াতেই বুঝাই, সহজ করে যদি বুঝাই যে 2 বা ততোধিক, মানে দুইটা সংখ্যাও থাকতে পারে, আরো কিন্তু সংখ্যাও হতে পারে। যখন আমরা অনেকগুলো যোগ করা দেখবো ভগ্নাংশে তখন দেখবো যে 2-এর অধিক কোনো সংখ্যারও আমার লসাগু নির্ণয় করতে হতে পারে। যেমন আমি যদি লিখি 2, 4, 6, এটা লসাগু কি হবে বলো? কেউ বের করতে পারবা? স্যার আমি পারবো। স্যার আমিও পারবো। বলো কত হবে বলো। বলো কত হবে। আমি চেক করি। 1, 2, 3। স্যার গসাগু 1, 2, 12 হবে। 3 বলতে আচ্ছা 2 দিয়ে তুমি এটা কত দিয়ে ভাগ করবা? ঠিক 2 আছে, দিয়ে। কিভাবে করলাম? আমি আগে প্রথম জিনিস দেখবো যে এই তিনটা সংখ্যাকেই স্যার এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব যার ফলে ভাগ, হ্যাঁ
কি বললা? একটা কথা বলি স্যার, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমাদের বাসার এখানে বৃষ্টি হচ্ছে স্যার। আমি যদি সময় পূর্ণ হওয়ার আগে বের হয়ে যাই তাহলে মনে করেন কারেন্ট যাবে। এই আমাদের এখানে বৃষ্টিতে কারেন্ট চলে যায়। আচ্ছা 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 আচ্ছা, কারেন্ট সমস্যা নেই, থাকলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ আমি শুরু করে পড়ানো এবার। তাহলে আমি তিনটা সংখ্যাকে হচ্ছে এমন কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, যার ফলে হচ্ছে ভাগ শেষ হচ্ছে ইয়া হবে, কি বলে হচ্ছে শূন্য হবে। 2 দিয়ে ভাগ করলে দেখো 1 2, আর এই যে 3। এরপরে তার এক ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা আসলে ভাগই করা যায় না, কারণ তাহলে তো হচ্ছে ইয়া আসবে না, নিঃশেষে বিভাজ্য হবে না। তাই এখন আমরা এই কয়টা গুণ করে দিব সবগুলা। তাহলে গুণ করলে হয় কি 2 1 12 দিয়ে হবে গুণ স্যার। করাও যা, না করাও তাই। হ্যাঁ 12 হবে। আচ্ছা, আর বাকিটুকু লিখছি না, 12 হবে। তাহলে তো লসাগু বুঝলা। এবার চলো আমরা বইয়ের যেভাবে করা আছে সেই জিনিসটা কি দেখে আসি। এই দেখো, বইয়ে করেছে কি যে 2 ভাগ 3 আর 6 ভাগ 10। আচ্ছা, এটা দেখে আজকে ছেড়ে দিব তোমাদেরকে। হুম, আচ্ছা, 2 2 ভাগ 3 আর 6 ভাগ 10, এই দুইটা সংখ্যা আছে। হ্যাঁ, এখন আমার এর মধ্যে বলা হয় যে কোন ভগ্নাংশটা বড় হবে, 2 ভাগ 3 বড় হবে না 6 ভাগ 10 বড় হবে। ওই ক্ষেত্রে তো আমরা একটা সংখ্যা দ্বারা হচ্ছে ভাগ করছিলাম, তাই না, যে সংখ্যা দ্বারা গুণ করছিলাম, দিয়ে আমরা দুটার হর সমান করছিলাম, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে করছিলাম। কিন্তু এগুলো ছোটখাটো ভগ্নাংশগুলো আমাদের করতে অসুবিধা হচ্ছে না। ধরো তোমাকে অনেক বড় একটা ভগ্নাংশ দিয়ে দিল, এইরকম দিয়ে দিল, কথা কথা এই যে এইরকম ভাবে দিল 12 32, এত বড় ভগ্নাংশ দিয়ে দিল। তখন তুমি কি করবে? তখন তো তোমার কোন সংখ্যাটা দিয়ে গুণ করলে এদের হচ্ছে ইয়া হবে, কি বলা হচ্ছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবে, এটা করা তো ঝামেলা হয়ে যায়, তখন কষ্টকর হয়ে যায়। এগুলো ছোটখাটো সংখ্যার ক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু বড় সংখ্যা দিয়ে দিলেই তখন সমস্যা হবে। এই কারণে আমরা করবো কি, আমরা লসাগু বের করবো। ঠিক আছে, এখন লসাগু যদি বের করি, আমরা সবসময় হরের লসাগু বের করবো। 10 আর 3-এর লসাগু কত? 10 আর 3-এর লসাগু একটু আগে দেখলাম 30। ঠিক আছে, এখন আমরা এই সংখ্যা, এই ভগ্নাংশটা, কি বললে একটু জোরে বলো। 30কে যদি 3 ভাগের 2 এর এখানে যদি আমি উপরে মানে 2কে যদি আমি লসাগু করি তাহলে আমার উত্তর হবে 15 প্লাস 30 ভগ্নাংশ করবেন না আপনি স্যার? হ্যাঁ, আমি 2 ভাগ 3-কে আমি হচ্ছে, আচ্ছা বলি, আমার কাজ হচ্ছে এই দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যাওয়া। তো আমার এখন দেখতে হবে যে হচ্ছে এই নিচেরটাকে আমি, আচ্ছা আমি বলে নিই যে কিভাবে এটা করবো আসলে। বড় সংখ্যা দিলে তো করা কষ্ট করাবে, ছোট সংখ্যা দিলে সমস্যা নাই, বড় সংখ্যা দিলে কষ্ট করাবে। এই দুইটা ভগ্নাংশ তোমার কাছে আছে, এখন এই দুইটাকে তুমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যাবা, আর এমন ভাবে নিয়ে যাবা যাতে এই দুইটার মধ্যে তুলনা করতে পারো, অর্থাৎ দুইটার হর সমান হবে কিন্তু লব দুইটা যাতে দেখে কোন ভগ্নাংশটা ছোট হবে এটাতে বুঝতে পারো। এই জন্য তো তোমাকে তুলনা করতে হবে আর সমহর বিশিষ্ট হতে হবে। তার জন্য তুমি প্রথমে করবে কি, যে হর দুইটা আছে, হর দুইটা লসাগু করবে। ঠিক আছে, এখানে হর কি 3, এখানে হর কি 10, লসাগু করলে কত হয় 30। এখন তোমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশটার নিচে হচ্ছে 30 লিখে ফেলা। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, এখানে হরে ছিল 3, তুমি বানিয়েছো 30, 3কে তুমি কত দিয়ে গুণ করেছো? 3কে কত দিয়ে গুণ করলে 30 হয়? 10। তার মানে জিনিসটাকে, এই ভগ্নাংশটার কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমাকে উপরেও কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে, যাতে নিচে ওই যে 10 দিয়ে গুণ করেছি 10 আর 10 কাটাকাটি 2 ভাগ 3 থাকে। কথাটা বুঝতে পেরেছো আমার? আচ্ছা, বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে একই কাজই করবো আমরা। লসাগু নিচে প্রথমে আগে বসিয়ে দিব, কত লসাগু আসছে 30, বসিয়ে দিলাম 30। এখন 10কে কত দিয়ে গুণ করলে হচ্ছে 30 হয়? 3 দিয়ে গুণ করলে 30 হয়ে গেল। তার মানে নিচে যেহেতু আমি 3 দিয়ে গুণ করছি, আমার ভগ্নাংশটা যাতে কোনো পরিবর্তন না হয় তাহলে আমাকে লবেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়? 318। তাহলে আমি এটাকে লিখতে পারি না 20 ভাগ 30, 18 ভাগ 30। এবার আমাকে বলো তো কোনটা বড়?
ভাগ 30। 20 ভাগ 30 বলো বড়, এই যে গ্রেটার দেন সাইন, এই ভগ্নাংশটা বড় হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই যে 20 ভাগ 30 ভগ্নাংশটি বড় হবে, এই যে 18 ভাগ 30 এর মধ্যে 20 ভাগ 30 এবং 18 ভাগ 30 এর মধ্যে 20 ভাগ 30 ভগ্নাংশটি বড় হবে। এখানে আরেকটা লসাগু করছেন। কি বললা? আমি মনে করছি আপনি এরকম না, আপনি মুছেন। আমি কোনটা উত্তর বলছি জানেন? আমি মনে করছি যে কোনটা? দুইটা ভগ্নাংশ দিচ্ছেন না, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ দুইটা বলো। ভগ্নাংশের মাঝখানে মনে করছিলাম প্লাস দিছেন, তো প্লাস এটা না না না, করলে তো উপর নিচে দুটা গুণ করার পর তারপরে উপরে যে দুইটা সংখ্যা আছে ওইটার সাথে হরে ভাগ করলে যত হবে তার করে সাথে যা থাকবে সেটা দিয়ে গুণ। যোগ করে তারপর নিচে উত্তরটা বের করে। আর যদি কাটাকাটি হয় তারপর কাটাকাটি করার পর অরিজিনাল উত্তরটা বের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম করে এখনো তো মনে তোমাদের যে করছিলাম। যোগ আসেনি, ভগ্নাংশের যোগ আসছে তখন শিখাবো। বুঝতে তারপর পেরেছো আজকে ক্লাসে যা যা পড়েছি? কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে এই যে অপ্রকৃত ভগ্নাংশটা আমি পড়িয়ে ফেলেছি, মিশ্র ভগ্নাংশটা আমি সামনের দিন দেখাবো নি। বুঝতে পেরেছো কি আজকে যা যা পড়েছি? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সমস্যা নাই তো? কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, নাই স্যার। তাহলে সমস্যা আছে কারো কোনো? আচ্ছা ঠিক নো আছে। স্যার। আর তোমাদের কালকে সামনের দিন হচ্ছে হওয়ার আগ দিয়ে একটা ক্লাস শুরু হওয়ার আগে ঠিক 5টার দিকে আমি হচ্ছে, 5টা তো তোমাদের বোধহয় 5টা 15 থেকে ক্লাস, 5টা 15-র দিকে আমি তোমাদের একটা গুগল ফর্ম দিব। এখানে হচ্ছে জুমে, এই জুম বলি কেন, সরি, এই গুগল মিটে আমি একটা লিংক দিয়ে দিব মেসেজে। তোমরা সেই গুগল ফর্মে, সেখান থেকে গুগল ফর্মে ঢুকবা, ঢুকে একটা 10 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা দিবা। খাতা কলম আগে থেকে নিয়ে বসবা। 10 মার্কের এমসিকিউ পরীক্ষাটা দিয়ে 10 মিনিট পরে আমরা হচ্ছে তোমার 10টা 15-তে যদি শুরু করবো, তাহলে 10টা 25 থেকে আমরা ক্লাস শুরু করবো, বা 10টা 30 সর্বোচ্চ, এরকম দিক তখন থেকে ক্লাস শুরু করবো। তো কালকে 5টা 15-তে আমরা হচ্ছে পরীক্ষাটা, মানে 10 মার্কের একটা ছোট্ট একটা এমসিকিউ নেওয়ার চেষ্টা করবো। কালকে ঠিক আছে? স্যার কালকে কালকে না, কি? সরি, মঙ্গলবার। না না না, নেক্সট যে ক্লাসটা আছে, মঙ্গলবারের ক্লাস আছে তোমাদের। আচ্ছা ওকে স্যার। স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখলাম। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।